সেদিন মিষ্টির পরিবার মির্জাবাড়িতে আসার পরই সব ওলটপালট হয়ে গেল চন্দ্র আর ক্ষণিকের সুখের সংসারে। সাফার এরপর পুরো দমে চন্দ্রাকে ইগনোর করে গেল। চন্দ্রা বারবার চেষ্টা করেছে সাফারের সাথে কথা বলতে, কিন্তু সাফার একদমই চান্স দেয়নি। কেমন যেন দায়সারা ভাব। চন্দ্রার প্রয়োজনীয়তা হয়তো ফুরিয়ে গিয়েছে সাফারের জীবনে, অথবা বাস্তবতার সম্পর্কে অবগত হয়েছে সাফার মির্জা। চন্দ্রার মতো গায়ের মেয়ে ওনার পাশে মানে না, তাই তো এত দূরত্ব। পরিবর্তনের হাওয়া লেগেছে গায়ে। চন্দ্রার ভেতর থেকে কেবল দীর্ঘ নিঃশ্বাস বের হলো। প্রহর গুনতে লাগলো আগামী দিনগুলোতে আরো কি কি ঘটতে পারে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত সময়, সাফার আর মিষ্টির এনগেজমেন্টের দিন। এতদিন মিষ্টিকে সাফারের পাশে সহ্য করে আসছিল চন্দ্রার নীরবে। যখন তখন মিষ্টির এ বাড়িতে আসা যাওয়া, এমনকি বিনা নক করে সাফারের রুমে প্রবেশ করার অধিকার ছিল। যেখানে চন্দ্রার নিষেধাজ্ঞা জারি হয়েছিল, সেখানে মিষ্টির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। চন্দ্রার বুকে পাথর রেখে সব মেনে নিয়েছিল, কিন্তু আজ সব শেষ হয়ে গেল। মনে কিঞ্চিত পরিমাণ আশাটুকু সাফার গলা টিপে মেরে ফেলল। চন্দ্রাকে অবাক করে দিয়ে মিষ্টির হাতে আংটি পরিয়ে দিল। চন্দ্রা স্বচক্ষে এসব দেখতে পারছে না, তাই দ্রুত প্রস্থান করল। এনগেজমেন্টের পর সাফারের চোখ চন্দ্রাকে খুঁজতে লাগলো। আশেপাশে দেখতে না পেয়ে মনের ভেতরেও একটা অজানা ভয় আঁকড়ে দাঁড়ালো। আশপাশ চোখ বুলিয়ে অভ্রকে খুঁজতে লাগলো, কিন্তু না, অভ্র কোথাও নেই। অবশেষে চোখ পড়ল নিশান্তের দিকে। ঠিক মুহূর্ত নিশান্তও তাকালো সাফারের দিকে। চোখের ইশারায় সাফার কিছু বললে নিশান্ত বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না। একই হয়তো বলে বন্ধুত্ব। নিশান্ত পুরো মির্জাবাড়ি চিরুনি অভিযান চালানো, কিন্তু কোথাও চন্দ্রাকে খুঁজে পেল না। অবশেষে বাইরে এসে গার্ডদের জেরা করতে লাগলো, কিন্তু গার্ডরাও নাকি সম্পর্কে অবগত নয়। নিশান্ত নিরাশ হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে নিলে চোখ পড়ে ছাদের উপরে। চন্দ্রা নিষ্পলক দৃষ্টি মেলে তাকিয়ে আছে আকাশ পানে। আকাশে আজ কোনো তারা নেই, তবে ঘন মেঘের খেলা চলছে। চারিদিক থেকে শীতল বাতাস বইছে। সময় ভালো হলে এই আবহাওয়াটা চমৎকার লাগতো, কিন্তু আজ চন্দ্রার সবকিছু বিষাদ লাগছে। ক্ষীণ পায়ে পাশে এসে দাঁড়ানো নিশান্ত। অন্ধকারের আবছায় নিশান্ত একবার তাকালো চন্দ্রার দিকে, সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলল। দ্বিধা দ্বন্দ্ব কাজ করে আজকাল নিশান্তের মাঝে। এই সহজ সরল মেয়েটিকে ওদের জটিল জীবনে জড়িত করে মেয়েটির চাঞ্চল্যতা কেড়ে নিয়েছে। ভবিষ্যতে যে আরো কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এই অবুঝ মেয়েটিকে জানে জীবনে ওকে কোথায় নিয়ে টেকাচ্ছে। যদি জানতো তাহলে অন্তত সাফারের জীবনে নিজেকে জড়িত করার চিন্তাও করত না। নীরবতা কেটে গেল বেশ সময়। নিশান্তের মতো ছটফট করা ছেলেটিও আজ এই নীরবতাকে প্রাণ ভরে অনুভব করতে ব্যস্ত। আপনার বাবা মা আছে? নীরবতাকে গ্রাস করে চন্দ্রা বলে উঠল। নিশান্ত আবারও তাকালো চন্দ্রার পরিশ্রান্ত মুখ পানে। দম ছেড়ে জবাব দিল, হ্যাঁ আছে তো, তবে তারা খুব ব্যস্ত থাকে। আমাকে দেখার তাদের যেন সময় নেই। মাস শেষে অ্যাকাউন্টে কারি টাকা দিয়ে নিজের দায়িত্ব শেষ। কখনো মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করো সময় ছিল না তাদের আমি ভালো আছি কিনা। তাই আমিও ভুলে গেছি আমার কোনো পরিবার আছে। সাফার অব্রকে নিয়ে আমার পরিবার। এখন আমরা 3 জন জীবনের সব কাজে পাশে ছিলাম, আছি আর থাকবো। তবু তো বলতে পারবেন আপনার একটা পরিবার আছে। নিজ চোখে নিজের জন্মদাতাকে চোখে দেখতে পেয়েছেন, কিন্তু আমাকে দেখেন কি কপাল আমার। আমার মায়ের চেহারাটা কেমন জানি না, আমার বাবাকে জানি না। আপন বলতে কেউ নেই। বেঁচে থাকার হাজারো কারণের মধ্যে আমার একাকিত্ব জীবনে কোনো কারণ খুঁজে পাই না। পাওয়ার আনন্দ থেকে হারানোর বেদনাই বেশি। পরিপূর্ণভাবে কিছু হাতে না আসে কেন বলতে পারবেন? যাকেই দৌড়ে বাঁচতে চায় সে আমাকে ফেলে চলে যায়, মাঝ রাস্তায় আমাকে একদম একা ফেলে। আচ্ছা, মানুষ কি এক জীবনে কষ্ট পেলেও বিধাতা আরেক জীবনে পরিপূর্ণ সুখ ঢেলে দেয়? আমার ক্ষেত্রে ভিন্ন কেন? আমি কি কোনো দোষ করেছি বলতে পারবে? অব্র বলল, তোমার কোনো দোষ নেই চন্দ্রা, ভাগ্যের লাঠি তো উপরওয়ালার হাতে।
যা হবে তার ইশারায়। বাকি আমি তোমার মতো এত সাজিয়ে কথা বলতে পারি না। তবে এতটুকু বলতেছি, কিছু সময় ধৈর্য ধরা উত্তম। যেভাবে অতীতে ধৈর্য ধারণ করেছিলে, এবার একটু করার চেষ্টা করো। আশা করি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। নিশান্ত, তুই এখানে কি করছিস? তোকে নিজের সবাই খুঁজছে। মৃণালীর ছাদের দরজায় দাঁড়িয়ে নিশান্তকে রাখছে। মৃণালী বেশ সময় আগেই এসেছিল নিশান্তকে খুঁজতে, কিন্তু চন্দ্রার কথাগুলো শুনে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেছিল। অবরের মুখে চন্দ্রা সম্পর্কে অনেক কিছু শুনেছিল। তখন মনে হয়েছিল সাফার হয়তো করুণা করে মেয়েটির জন্য ভালোবাসার জন্মেছে, কিন্তু মেয়েটির প্রতি সাফারের পাগলামিগুলো সব সীমা লঙ্ঘন করেছে। সাফারকে ঘন্টার পর ঘন্টায় মেয়েটির ছবির দিকে তাকিয়ে থাকতে দেখেছে মৃণালী। মেয়েটিকে এক পলক চোখে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখেছে। এই বয়সে সাফার যে একটা মেয়ের জন্য টিনেজারের মতো আচরণ করবে, তা সত্যিই অকল্পনীয়। প্রথম প্রথম মেয়েটির প্রতি হিংসা হতো, যা মৃণালী এত বছর চেষ্টা করেও পায়নি। তাই হাঁটু বয়সের মেয়ের কিভাবে করে দিল, এসব ভেবে দ্বিধায় ভুগছিল। কিন্তু কেন জানি আজ মেয়েটির প্রতি এক অদ্ভুত মায়া জন্মাচ্ছে। কেন জানা নেই। নিশান্তর সাথে মৃণালীর চলে গেল। নিশান্ত চলে যাওয়ার সময় চন্দ্রাকে নিচে নেমে আসতে বলে গিয়েছিল, কারণ আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আকাশে কালো মেঘের ভেলাগুলো উড়ে চলেছে গতিহীন। শান্ত আকাশ হঠাৎ করে গর্জে উঠল। হয়তো নিজের ক্রোধ জারি করেছে, কিন্তু কার উপর? প্রকৃতির নাকি এখানে বসবাসরত মানবের উপর? শাসা করে বাতাসের গতিবেগও বাড়তে লাগলো। ছোট ছোট বৃষ্টির ফোঁটা ধরণীর বুকে আঘাত করতে ব্যস্ত হয়ে পড়ল। একসময় ক্রোধ নিবারণ করতে ঝুমঝুম করে বৃষ্টি নামতে লাগলো। চন্দ্রা বৃষ্টির মাঝেই দাঁড়িয়ে রইল, সারা দেহ বৃষ্টির পানিতে ভিজে একাকার। তবুও যেন ওর কোনো হুঁশ নেই। পাল্লা দিয়ে বাড়ছে বাতাসের গতিবেগ। চন্দ্রার সারা শরীর হিম হয়ে গেছে, তবুও মূর্তির মতো দাঁড়িয়েছিল, যেন অনুভূতি শূন্য এক লাট। একসময় চন্দ্রা নিজের চেতনা হারিয়ে নিচে পড়ে গেল। এদিকে পার্টি শেষ হওয়ার পর সবাই যখন ক্লান্ত হয়ে যার যার রুমে ব্যস্ত বিশ্রাম নিতে, তখন সাফার কেবল চন্দ্রাকেই খুঁজতে লাগলো, এক পলক দেখতেও ঠিক আছে কিনা। রোমে চন্দ্রাকে না পেয়ে সাফারের ভেতর আবার কেঁপে উঠল। কিছু একটা মনে করে ছাদের দিকে দৌড় লাগালো সাফার, আর গিয়ে অচেতন চন্দ্রাকে পড়ে থাকতে দেখে ছাদের ভেজা ফ্লোরে এক নতুন জীবনে পা ফেলল চন্দ্রা। কলেজের গণ্ডি পার হয়ে ভার্সিটির লাইফের প্রথম পদক্ষেপ পড়ল আজ। সারা জীবন এমন একটা দিনের কল্পনা করে এসেছিল চন্দ্রা, কিন্তু আদৌ ভবিষ্যতে এমন কোনো স্বপ্ন সত্য হবে বলে কল্পনারও বাহিরে ছিল। অথচ আজ চন্দ্রা নিজের পছন্দের ভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে। এসব আসলে সত্য নাকি স্বপ্ন? হয়তো স্বপ্ন, হয়তো এখনই ঘুম থেকে উঠলে দেখতে পাবে সব কল্পনা ছিল। হঠাৎ কারো ধাক্কায় খানিকটা বিরক্তবোধ চোখে মুখে বেশি উঠল, কারণ দিবাচরে কি সুন্দর স্বপ্ন দেখেছিল, অথচ কেউ ওর স্বপ্নের মাঝে এক বালতি ঝড় ঢালতে ব্যস্ত। সম্মতি ফিরে পাশে তাকাতেই যাকে দেখলো, তাতে চন্দ্রা বড়সড় একটা ধাক্কা খেল। কারণ ছেলের বেশভূষা দাঁড়িয়ে আছে একটা মেয়ে চন্দ্রার সামনে। দেহের গঠন মেয়েদের মতো হলেও চুলগুলো একদম চেটে চুটে ছোট করে রাখা ছেলেদের মতো। শরীরে লেডিস জিন্স আর একটা ডোলা ডালা শার্ট পরনে। তবে সবচেয়ে বেশি অবাক হলো মেয়েটির হাতের জ্বলন্ত সিগারেট দেখে, যা তার কোমল দুটো ঠোঁট চেপে ধরে মনের আনন্দে সুখের টান টানতে ব্যস্ত থাকায় হয়তো চন্দ্রাকে খেয়াল করেনি। তাই পথে আনাচা ধাক্কা লাগে। মেয়েটির বাজের ন্যায় চন্দ্রার দিকে একবার তাকিয়ে রুক্ষ সরে বলল, এই ফুলটুসি, কে রে তুই? আমার রাস্তার মাঝে কি করছিলি? শালা, তোদের মতো মালের জন্য শান্তিমতো সুখ টানটাও দিতে পারি। যত সব কোথা থেকে যে আসে এসব আজাইরা পাবলিক, আল্লাহ মালুম। বলেই ছেলে রূপে মেয়েটি চন্দ্রাকে সাইড কাটিয়ে ভেতরে চলে গেল। আর চন্দ্রা এখনো শোকটের মধ্যে আছে। হঠাৎ রিদিমার ডাকে চন্দ্রার চেতনা ফেরে। রিদিমাও চন্দ্রার সাথে একই কলেজে ভর্তি হয়েছে। চন্দ্রাকে এতদিন পর দেখতে পেয়ে এসে জড়িয়ে ধরল। চন্দ্রও কিছুটা হলে স্বস্তি ফিরে পায়,
কারণ অচেনা এই জায়গায় চেনা জানা কাউকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভার্সিটির প্রথম দিন ভালোই কাটলো ওদের। শুরুটা কিছুটা ভিতকুটে হলেও শেষ ভালো, যার সব ভালো তার, চন্দ্রা মনে করে দেয়। ক্লাস শেষে চন্দ্রা আর রিদি ক্যান্টিনের দিকে পা বাড়াল। ওদের সাথে যোগ দিল মেঘনা। মেয়েটির সাথে চন্দ্রা আর রিদিমার ক্লাসে পরিচয় হয়। নিজেদের থেকে সেদে এসে এক প্রকার পীড়াতে আলাপ পড়তে বসতে পড়েছিল চন্দ্রা আর রিদিমার মাঝে, যা রিদির মোটেও পছন্দ হয়নি, কিন্তু চন্দ্রার নিরসল ভঙ্গির কারণে কিছু বলতেও পারেনি। আর তখন থেকে মেয়েটি ওদের দুজনের সাথে চুইংগামের মতো কেমন চিপকে আছে। চন্দ্রা চুপচাপ ওর বকবক শুনছে, কিন্তু রিদির খুব বিরক্ত লাগছে। ক্যান্টিনের চারপাশে সবাই ছড়িয়ে ছিটে বসে আছে, কোনো একটা খালি টেবিল পেয়ে চন্দ্রা, রিদিমা আর মেঘনাও গিয়ে বসে পড়ে। রিদি চন্দ্রাকে কি খাবি বলার সাথে সাথে মেঘলা বলে ওঠে কোল্ড ড্রিঙ্কস, কেক, নুডলস আর সিঙ্গারা। রিদি বিরক্ত হয়ে বলে, এত খাবার আমি কিন্তু খাবো না। মেঘনা ফোন কেটে বলে, এগুলো তো কেবল আমার জন্য বলেছি, তোমরা কি খাবে সেটা তোমাদের ব্যাপার। আমার খাবারের দিকে কিন্তু নজর একদম দিবে না বলে দিলাম। মেঘনার কথায় চন্দ্রা মৃদু হাসল, তবে নিকাবের কারণে সেই হাসি আর কারোর চোখে পড়ল না। চন্দ্রা রিদিমার দিকে তাকিয়ে দেখলো রিদি অলরেডি বিরক্ত মেঘনার উপর, কেমন লুচির মতো ফুলছে মেয়েটি। চন্দ্রা কিছু খাবে না, কারণ খেতে হলে ওর নিকাবটা খুলতে হবে। কিন্তু হঠাৎ করে এত মানুষের সামনে তা খুলতে একদম মনে সায় দিল না চন্দ্রা, তাই চুপচাপ বসেই রইল। ওদের দুটো টেবিলের সামনে এসে বসলো ঐশী, দীপু, সুজন আর কলেজের ক্রাশ বয় সাম্য। ঐশী হলো সেই মেয়েটি যার সাথে চন্দ্রার ধাক্কা লেগেছে। ওদের চারজনের এই দলটি কলেজের সবচেয়ে ভারী দল, কারণ সাহস হয় না ওদের সামনে এসে কোনো কথা বলা। কারণ শুধু পড়াশোনায় না, কলেজের কালচার প্রোগ্রাম হতে শুরু করে কলেজের বেশিরভাগ কার্যক্রম কেবল ওরাই করে থাকে। তাছাড়া ওদের মধ্যে মণি সামান্য হলো কলেজের প্রিন্সিপাল স্যারের ছেলে, তাই সামনের সাথে বাজাবাজি করার একদম সাহস হয় না কারণ। সবাই খুব শান্তিপ্রিয় ছেলে, মারামারি ঝগড়া এসব কেন কিচ্ছুই ওর ধাতে নেই। যে কোনো অস্বাভাবিক কাজও অন্তত স্বাভাবিকভাবে করতে পছন্দ করে, তাই বলা চলে পুরো কলেজে ওর কোনো শত্রুও নেই। মেঘনা এতক্ষণ শ্যামের ফুল ডিটেলস বলছিল চন্দ্রা আর রিদিকে। রিদি কৌতূহল না চাপিয়ে জিজ্ঞেস করেই বসলো, তুই এত কিছু জানলি কি করে? তুই তো আমাদের মতো নতুন গান। মেঘনা বলল, আমি নতুন তা ঠিক আছে, তবে এই কলেজ সম্পর্কে আমার জানা আছে সব, কারণ আমার বড় ভাই গত বছর এই কলেজ থেকে পাশ করে বের হয়েছে, আর সাম্যকে খুব ভালো করেছে। সাম্য, তুমি ওনাকে নাম ধরে ডাকছো কেন মেঘনা? বয়স আর ক্লাস উনি তোমার সিনিয়র। মেঘনা বলল, তা থেকে আমার কাশ বইকে কি এখন দাদা বলে ডাকবো? এই সাম্যের জন্যই তো এই কলেজে আসা আমার, তা না হলে আমার বাড়ির আশেপাশেও অনেক ভালো ভালো কলেজ ছিল, আর আমার সকল ফ্রেন্ডরাও সেখানে ভর্তি হয়েছে। কিন্তু আমি কত বড় স্যাক্রিফাইস করেছি জানো এই সাম্যের জন্য।